হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো চম্পারণ সত্যাগ্রহ নিয়ে, ঠিক আছে, যেটি গান্ধীজি কর্তৃক পরিচালিত হয়েছিল তা নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে বলা যায় যে গান্ধীজি বিশ্ব রাজনীতিতে উপস্থাপনের পূর্বে 3টি প্রধান আন্দোলন করেছিলেন, ঠিক আছে, বা সত্যাগ্রহ করেছিলেন। এই 3টি হলো খেদা, চম্পারণ আর কি হলো হচ্ছে যে আহমেদাবাদের মিল স্ট্রাইক, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব চম্পারণ সত্যাগ্রহ নিয়ে, ঠিক আছে। তো তার কর্তৃক পরিচালিত প্রথম সত্যাগ্রহ, ঠিক আছে। যেমন দেখো, বলা হয়েছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তো এটি কবে হয়েছিল? 1917 সালে। বিশেষত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই চম্পারণ সত্যাগ্রহ কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা, ঠিক আছে। তো দেখো, বলা হয়েছে যে এটি ছিল গান্ধীজির নেতৃত্বে ভারতে পরিচালিত প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন, ঠিক আছে। তো বিহারের চম্পারণ জেলার নীল চাষীদের ওপর ব্রিটিশ নীলকর সাহেবদের অত্যাচার বিরুদ্ধে এই আন্দোলন কি হয়েছিল? সংগঠিত হয়েছিল, বা বলা যায় যে গান্ধীজির কর্তৃক পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল এই চম্পারণ সত্যাগ্রহ, ঠিক আছে। তো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। তো প্রথমে আমরা আলোচনা করব যে এই সত্যাগ্রহের প্রধান কারণগুলি কি ছিল, ঠিক আছে। তো দেখো, কারণ স্বরূপ প্রথমতম বলা হয়েছে যে 3 কাঠিয়া প্রথা নিয়ে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে চম্পারণের কৃষকদের ওপর ব্রিটিশ নীলকররা 3 কাঠিয়া প্রথা চাপিয়ে দিয়েছিল, ঠিক আছে। এই নিয়ম অনুযায়ী কৃষকদের তাদের প্রতি বিঘা জমির মধ্যে অনন্ত বলা যায় যে 3 কাঠা জমিতে বাধ্যতামূলক নীল চাষ করতে হতো, ঠিক আছে। 3 কাঠিয়া প্রথা কি? 3 কাঠিয়া প্রথার মাধ্যমে একজন কৃষককে তার প্রতি বিঘা জমিতে, বা বলা যায় যে 20 কাঠার মধ্যে 3 কাঠা জমিতে তাকে কিন্তু নীল চাষ করতে হবে, ঠিক আছে। এটা বাধ্যতামূলক ছিল, ঠিক আছে। তো এটি হলো প্রথম কারণ। তো দেখো, এই কারণের ফলে কি হতো? নীলকরদের উপর শোষণ হতো। যেমন বলা হয়েছে যে 20 শতাব্দীর শুরুতে জার্মানিতে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে বাজারে প্রাকৃতিক নীলের কি হয়ে যায়? চাহিদা কমে যায়, বা বলা যায় যে জার্মানির কৃত্রিম নীল আবিষ্কার হলে ভারতীয় যে প্রাকৃতিক নীল তার চাহিদা কমে যায়, ঠিক আছে, বা তার মূল্য হ্রাস পায়, ঠিক আছে, বাজারে তার চাহিদা কমে যায়। তো নীলকররা তখন নীল চাষ বন্ধ করার বিনিময়ে কৃষকদের ওপর চড়া হারে খাজনা ও বেআইনি কর চাপিয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও তাদের নীল চাষ করতে বাধ্য থাকতে হতো, ঠিক আছে। এবং এই চাষ করার জন্য, তারা যাতে নীল চাষ করে এজন্য ব্রিটিশ সরকার তাদের ওপর কিন্তু খাজনা, বা বলা যায় যে বেআইনি কর চাপিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো তারা যে নীল চাষ করে তাদের যে ব্যয় হতো সেই নীল বিক্রি করে কিন্তু সেই পরিমাণ আয়ও হতো না, ঠিক আছে। তো তারা নীল চাষ করতে রাজি না হলেও ব্রিটিশ সরকার তাদের অত্যাচারমূলক ভাবে, বা বলা যায় যে বেআইনি ভাবে নীল চাষ করতে কিন্তু বাধ্য করাতো, ঠিক আছে। তো তার ফলে কি হতো? তারা নির্যাতন হয়েছিল বা অত্যাচারিত হয়েছিল। যেমন যে সমস্ত কৃষক নীল চাষ করতে বা অতিরিক্ত কর দিতে অস্বীকার করতো তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হতো এবং তাদের জমি কেড়ে নেওয়াও হতো। তো
তো তাদেরকে 3 কাঠিয়া প্রথা অনুযায়ী নীল চাষ করতে হতো। নীল চাষ করতে রাজি না হলে তাদের ওপর কি বেআইনি কর চাপিয়ে দেওয়া হতো, ঠিক আছে। তো তারা যদি নীল চাষ করতে রাজি না হতো বা তাদের ওপর যে কর চাপিয়ে দেওয়া হতো সেই কর যদি তারা না দিত, তাহলে ব্রিটিশ সরকার তাদের ওপর কি অত্যাচার চালাতো, ঠিক আছে। যার ফলে কৃষকদের অবস্থা কি হয়েছিল, শোচনীয় হয়ে পড়েছিল। তো এটি ছিল এই চম্পারণ সত্যাগ্রহের অন্যতম প্রধান কারণ, ঠিক আছে। তো তারপর দেখো যে এর ফলে কি হয়েছিল, এই আন্দোলন কিভাবে সূচনা হয়েছিল বা পটভূমি। তো এক্ষেত্রে বলা যায় যে চম্পারণের স্থানীয় কৃষক নেতা রাজকুমার শুক্লা গান্ধীজিকে কৃষকদের দুর্দশা স্বচক্ষে দেখার জন্য কি করেন, আমন্ত্রণ জানান, ঠিক আছে। তিনি যাতে বিহারের চম্পারণে আসেন এবং সেখানে কৃষকদের অবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করেন, ঠিক আছে। এজন্য তিনি কাকে আমন্ত্রণ জানান, গান্ধীজিকে আমন্ত্রণ জানান, ঠিক আছে, চম্পারণের স্থানীয় কৃষক নেতা, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে 1917 সালের এপ্রিলে গান্ধীজি চম্পারণে পৌঁছলে পুলিশ তাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও গান্ধীজি সেই নির্দেশ অমান্য করে সত্যাগ্রহ শুরু করেন, ঠিক আছে। তো এটি ছিল ভারতে গান্ধীজির প্রথম, এখানে আইন অমান্য আছে, এখানে হবে অহিংস, ঠিক আছে, অহিংস আন্দোলন, ঠিক আছে। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এছাড়া জে.বি. কৃপালনী এবং মহাদেব দেশাই এই আন্দোলনের তার সহযোগিতা ছিলেন, বা বলা যায় যে এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। কে কে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জে.পি. কৃপলানি এবং মহাদেব দেশাই, ঠিক আছে। তো গান্ধীজি প্রথম অহিংসভাবে এই আন্দোলন শুরু করেছিলেন, যে আন্দোলন তাকে চম্পারণ সত্যাগ্রহ বলা হয়। তো তিনি চম্পারণে এসে কৃষকদের অবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি কি করেছিলেন, এই সত্যাগ্রহ শুরু করেছিলেন, ঠিক আছে। তো দেখো এই সত্যাগ্রহের ফলাফল কি হয়েছিল। তো বলা যায় যে শেষ পর্যন্ত এই আন্দোলনের তীব্রতা দেখে ব্রিটিশ সরকার চম্পারণ এগ্রেরিয়ান কমিটি নামে একটি তদন্ত কমিটি গঠন করে এবং গান্ধীজি নিজেও এই কমিটির সদস্য ছিলেন। তদন্তে কৃষকদের উপর অত্যাচারের সত্যতা প্রমাণিত হয় এবং এর ফলে কি হয়, দীর্ঘদিনের কুখ্যাত এই যে 3 কাঠিয়া প্রথা ছিল, এই প্রথা রোধ হয়ে যায়, বা বলা যায় যে এই সত্যাগ্রহের ফলে একটি কমিটি গঠন হয়, যে কমিটি কৃষকদের অবস্থা সম্পর্কে যে পরীক্ষা নিরীক্ষা করেন। এবং তারপর কি হয়, এই সত্যাগ্রহের ফলে পরবর্তীকালে এই যে 3 কাঠিয়া প্রথা ছিল, এই 3 কাঠিয়া প্রথার অবসান ঘটে এবং কৃষকদের কাছ থেকে আদায় করা বেআইনি অর্থের 25% ফেরত দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। তারা যে বেআইনি ভাবে কর আদায় করেছিল তার 25% তাদেরকে ফিরিয়ে দেওয়ারও কথা বলা হয় এবং নীলকর সাহেবরা ধীরে ধীরে চম্পারণ ছেড়ে যেত, বা ছেড়ে যেতে বাধ্য হয়, বা বলা যায় যে এই নীল যে সাহেবদের অত্যাচার থেকে কৃষকরা কি মুক্তি পেয়েছিল, ঠিক আছে। সুতরাং বলা যায় যে এই যে সত্যাগ্রহ, এই সত্যাগ্রহ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তো তারপরে দেখো এরপর গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, এই সত্যাগ্রহের অন্যতম প্রধান গুরুত্ব হলো যে গান্ধীজির উত্থান, ঠিক আছে। কেননা এটি তার প্রথম অহিংস পদ্ধতিতে পরিচালিত একটি আন্দোলন ছিল, ঠিক আছে। যার ফলে কি বলা যায় যে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে বা সাফল্যের মাধ্যমে গান্ধীজি ভারতের জাতীয় রাজনীতিতে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন, ঠিক আছে, বা বলা যায় যে গান্ধীজির উত্থান ঘটে, ঠিক আছে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে। তারপরে দেখো বলা হয়েছে যে অহিংসার শক্তি, যে এই আন্দোলন প্রমাণ করে যে কোনো অস্ত্র ছাড়াই কেবলমাত্র সত্য ও অহিংসার পথে লড়াই করে শক্তিশালী ব্রিটিশদের পরাজিত করা সম্ভব, ঠিক আছে, বা বলা যায় যে অহিংস পদ্ধতিতে অস্ত্র ছাড়াও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করা সম্ভব এবং সেই সংগ্রামে সাফল্য লাভ করাও কিন্তু সম্ভব এই আন্দোলনের মাধ্যমে বা এই চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে, তাও স্থির হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো অন্যতম প্রধান গুরুত্ব হলো কৃষক জাগরণ। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই আন্দোলনের ফলে ভারতের শোষিত কৃষক সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও আত্মবিশ্বাসও কিন্তু বৃদ্ধি পায়, বা বলা যায় তাদের রাজনৈতিক যে চিন্তাধারা এবং সচেতনতা তাও কিন্তু বৃদ্ধি পায়। তো পরিশেষে বলা যায় যে চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের মুক্তি সংগ্রামের একটি মোড় পরিবর্তনকারী ঘটনা। এই আন্দোলন অসামান্য সাফল্যের পরে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধিতে ভূষিত করেছেন, ঠিক আছে। তো এটি পরবর্তীকালে অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনের মতো বড় লড়াইয়ের পথ প্রশস্ত করেছিল, বা বলা যায় যে এই আন্দোলনে
পরবর্তীকালের অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের কিন্তু পথ প্রশস্ত করেছিল। সুতরাং বলা যায় যে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম বা বলা যায় যে ভারতীয় ইতিহাসে এই চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো তোমরা চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নোটটা রেডি করেও নিতে পারো, ঠিক আছে? তো আজকের আলোচনার ক্লাস এতটাই। এই ডিটেলসটা সম্পর্কে আমি আগেই আলোচনা করে দিয়েছি। আজকে ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।